ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। আশ্বস্ত করছি যে আমি অতি দ্রুত শেষ করব। আমার তিনটি কথা বলার আছে। প্রথমত, আমাদের যে মূল প্রবন্ধটি, এটি খুব আন্তরিকতার সাথে লেখা। আমরা তো খুব বেশি সময় পাইনি এটি নিয়ে আলোচনা করার। ডক্টর ভূঁইয়া যে কাজটি করেছেন, তিনি একটি রূপকল্প দাঁড় করিয়েছেন। তিনি প্রথমে বলেছেন আমরা এখন কি পর্যায়ে আছি, তাতে তিনটি কথা বলেছেন। তার দুটি কথা খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে অত্যন্ত পরিকল্পিতভাবে আমরা ভেঙে ফেলেছি, এবং সেটি হচ্ছে মূলত দুভাবে। প্রথম কাজ হচ্ছে রাজনীতি করে করে প্রতিষ্ঠানগুলোকে শুধু 12টা না, 12.5টা বাজানো। এক। 2 নম্বর কাজ যেটি করেছে সেটি হচ্ছে যত রকম মেধাবী মানুষজন পেশাজীবিত্বের সাথে কাজ করেছেন তাদেরকে আইডেন্টিফাই করে ওই প্রতিষ্ঠানকে সরিয়ে ফেলা। এই দুভাবে আমরা কাজটা করেছি। এটি উনি খুব মিষ্টি ভাষায় বলেছেন, আমি একটু খারাপভাবে বললাম। দ্বিতীয় কাজ যেটি করেছেন যে তাহলে সামনের কী ধরনের প্রতিষ্ঠান আমরা চাই, তার একটা রূপকল্প দাঁড় করিয়েছেন। সেই রূপকল্পের মধ্যে কিছুটা রোমান্টিসিজম আছে, একদম যে পুরোদস্তু রিয়েলিস্টিক সেটা বলা যাবে না, কিন্তু বড় দাগে তার মধ্যে গভীর মমতার ব্যাপার আছে, এবং আমাদের যে গণঅভ্যুত্থানের যে মূল স্পিরিট তারও কিন্তু পরিষ্কার রিফ্লেকশন আছে। এই আলোচনার ভিতর আপনি দেখবেন আমাদের শ্রদ্ধেয় শহীদ পরিবারের যারা সদস্য আজকে আমাদের সাথে ছিলেন, এবং তাদের প্রতি আমাদের চিরজীবনের জন্য কৃতজ্ঞতা, যেটি আমার বোন সচিব কানিজ বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমরা আজকে এখানে অনেকেই বসে আছি, সামনেও আমরা ব্যক্তিগতভাবে অনেককে চিনি, আপনাদেরকেও, যারা আসলে এই অভ্যুত্থানের পরবর্তীতে মূল্যায়িত হয়েছে, এবং সুতরাং এই অভ্যুত্থানের প্রতি আমাদের অনেক ব্যক্তিগত ঋণ আছে, কোনো সন্দেহ নেই। সেই বিষয়টি আমাদের মনে রাখা দরকার যে এতে দুটো কথা পরিবারের থেকেও এসছে, এবং আমাদের মূল প্রবন্ধেও আমাদের সম্মানিত মুখ্য মূল প্রবন্ধ উপস্থাপনকারী এই কথাটা বলেছে। একটা হচ্ছে যে মানুষ প্রশ্ন করতে শিখে গেছে। এই অ্যাকাউন্টেবিলিটির যে ইস্যু এখন আর খুব সহজ হবে না, ইচ্ছা করলেই আমি কিছু করে পার হয়ে যেতে পারবো না, লোকজন প্রশ্ন করবে, এটা একটা মূল বিষয়। দ্বিতীয় যেটা, যে রাজনীতি থেকে প্রশাসনকে কতটুকু দূরে রাখা যায়, এই কথাটা নিয়ে অনেক দিন ধরেই অনেক রকম আলোচনা আছে। এটি আলোচনাটা মূলত শুরু হয়েছিল উইড্রো উইলসন বলে একজন, আপনারা জানেন যে অত্যন্ত স্বনামধন্য মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার একমাত্র পরিচয় না, তিনি মূলত একজন বিশ্ববিদ্যালয়ের ওই সময়কার সহযোগী অধ্যাপক ছিলেন। আমি শুধু বিনীতভাবে এই পয়েন্টটা আপনাকে বলছি এই কারণে যে রাজনীতি থেকে প্রশাসনকে ভাগ করে নিতে হবে, এই কথাটা মূলত আমাদের 19 শতকের শেষের দিক থেকে কথাটা শুরু হয়েছে, কিন্তু এটি নিয়ে অনেক বিতর্ক ছিল। এটিকে আসলে সম্ভব রাজনীতি আর প্রশাসনকে আমি একটি দেয়ালের মাধ্যমে আলাদা করে দিলাম? কনসেপ্টটা খুব পরিষ্কার যে যারা প্রশাসনে থাকবেন তারা যোগ্য মানুষ হবেন। আমাদের বিসিএস বলেন, ক্যারিয়ার সার্ভিস বলেন, বিসিএস এর বাইরেও পাবলিক সার্ভিসে অত্যন্ত যোগ্য লোকজন এখনও আছে, তাদের প্রতি আমাদের সবসময় অভিবাদন। বিশেষ করে আমরা যারা খুব বিনীত হয়ে বলছি, এটা দীর্ঘদিন ধরে সিভিল সার্ভিসে আমাদের সরাসরি সেই 7ম ব্যাচ থেকে 41 পর্যন্ত সরাসরি ছাত্ররা আছেন, আবার আমাদের বন্ধুরা আছেন, কোনো কোনো ক্ষেত্রে আমাদের শিক্ষকরা আছেন। তো এই যে বিষয়, তাতে আমরা দেখেছি যে তারা মূলত পেশাদারিত্বের সাথে কাজটা করবেন, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু যেই মাত্র আপনি পাবলিক পলিসি বাস্তবায়ন এবং প্রণয়নের সাথে জড়িত হবেন, আপনার কাজের ভেতরই রাজনীতিটা চলে আসবে। এখন মুশকিল হচ্ছে রাজনীতি যখন একটি নির্দিষ্ট ঘরানার হতে থাকবে, এবং আপনি আপনার পেশাদারিত্ব অত্যন্ত আনন্দের সাথে তার পায়ে অর্পণ করে আনন্দিত হবেন যে আজকে থেকে আমি আপনার বসংবদ গোলাম, এটি যখন আমি বলা শুরু করবো একজন ভাইস চ্যান্সেলর হিসেবে, একজন সচিব হিসেবে, তখন সমস্যাটা শুরু হচ্ছে। সুতরাং পেশাদারিত্বের সাথে আপনি রাজনৈতিক নীতি বাস্তবায়ন এবং রাজনৈতিক নীতি প্রণয়নে দায়িত্ব পালন করবেন, এটা নিয়ে আপত্তি নেই। আপনার মুশকিল হচ্ছে যখন আপনি দলীয় নীতি বাস্তবায়নের চেষ্টা করছেন, তখন সমস্যাটা হচ্ছে। এবং এই কথাটা কিন্তু এখন খুব পরিষ্কারভাবে আজকে আলোচনাতেও বারবার এসছে, মুখ্য আলোচনা এসছে, আমাদের শহীদ পরিবাররাও খুব সহজ ভাষায় এই কথাটি বারবারই তারা বলেছেন যে আমরা প্রশাসনকে চাই যে তারা পেশাদারিত্বের সাথে কাজ করবেন এবং তারা সরাসরি দলীয় রাজনীতিতে যোগ দেবেন না।
ফ্রম অ্যান অল্ট্রুইস্টিক পার্সপেক্টিভ এটি নিয়ে কোনো বিতর্ক নেই, এটা আসলে করা উচিত, সম্ভব। মুশকিল হচ্ছে তাহলে অ্যাকাউন্টেবিলিটির কোথা থেকে আসবে, এটি নিয়ে একটা বড় বিতর্ক আছে। ধরুন আমি আমার মুন্সি বাহাদুরের কথা শুনলাম না, আমি একজন জেলা প্রশাসক কিংবা আমি একজন জাস্ট ইউএন, আমি কথা শুনলাম। আচ্ছা, এখন কথা না শুনলে আমার তো একটা প্রোটেকশন দরকার। এই প্রোটেকশনটা কোথেকে আসবে, তার রূপটা কি হবে? একটা প্রোটেকশন হচ্ছে আইন যদি তার নিজ গতিতে চলে তাহলে আমি একরকম প্রোটেকশন পাবো, এবং বিশেষ করে এই আইন যদি কনস্টিটিউশনালি আপনাকে সেফগার্ড দিতে থাকে, নৈর্ব্যক্তিকভাবে সেফগার্ড দেবে। আপনি যে সিদ্ধান্তগুলো নেবেন সেই সিদ্ধান্তগুলো যদি রাজনৈতিক কোনো দলীয় সিদ্ধান্ত কিংবা যে কোনো রকম বহিষ্ঠ হস্তক্ষেপের বাইরে আপনি যদি তার কথা না শুনেন, আপনার সিদ্ধান্ত যদি তাদের সাথে মুখোমুখি অবস্থানে যায়, আপনাকে প্রোটেকশন দেবে আইন। এটা হচ্ছে একটা তত্ত্বের কথা। এখন আইনের পেছনে তো মানুষ থাকে, দেখা যাচ্ছে যে এই প্রোটেকশনটা একটা বড় রকম চ্যালেঞ্জ হবে আমাদের। এই প্রোটেকশনটা তিনি কিভাবে পাবেন? কারণ তখন তো বেশিরভাগ ক্ষেত্রে তার বসেরা তার কথা শুনবেন না। বেশি স্মার্ট হয়েছিল, তোমার পরিণতি তুমি ভোট করো, এটাই উত্তরটা হবে। তাহলে এটাকে একটা নৈর্ব্যক্তিক প্রেক্ষাপটটা দাঁড় করানো, এই প্রশ্নের এখনো আমরা সরাসরি উত্তর পাইনি। এই জন্যই আজকের মতো এই আলোচনাগুলো চালিয়ে নেওয়া দরকার। আজকে আমার মনটা খুব ভালো লেগেছে দুটো কারণে বোনেরা। একটা বিষয় হলো যে এতগুলো পেশাজীবী মানুষ বিভিন্ন পর্যায়ে, সরকারের সিনিয়র সচিব থেকে শুরু করে মাঠ কর্মকর্তা পর্যন্ত এক জায়গায় আমরা একসাথে হয়েছি, এবং একটা পরিষ্কার আমাদের কমন পয়েন্ট আছে, সে যে আমাদের এই গণ অভ্যুত্থানের মূল চেতনাটা যা আছে এটিকে আমরা মন থেকে ধারণ করতে হবে, আমাদের পেছনে ফেরার পথ নেই। কারণ এই যে আমি কথা বলছি, আমার পায়ের নিচে মানুষের রক্ত পরিষ্কার, there is no going back। এই ক্ষেত্রে আমাদের পরস্পরের হাতটা ধরে রাখা দরকার। এটা খুবই, এই ব্যাপারটা আমরা সবাই খুব ভালো মতো বুঝি। আমাদের এই ক্ষেত্রে তিনটি কনসেপ্টের কথা এখন বলা হচ্ছে, খুব নীতভাবে বলছি, তত্ত্বের কপকচারির জন্য বলছি না, আর আমাদের সময় নেই, দুটি কথা বলছি, তিনটি কথা। একটি কথা হচ্ছে স্ট্রিট লেভেল ব্যুরোক্রেসি বলে একটি ধারণা এখন খুব পপুলার হচ্ছে, আপনি অনেকে জানেন, নতুন কোনো কথা না। বলা হচ্ছে যে ব্যুরোক্রেসির মূল ফোকাসটা স্ট্রিটে থাকবে, স্ট্রিট লেভেল। ফ্রন্ট লাইনে যারা ব্যুরোক্রেট থাকবেন তাদেরকে দিয়ে আমাদের মূল ফোকাসটা হবে। সেটি সহকারী কৃষি কর্মকর্তা হন, রেসিডেন্ট মেডিকেল অফিসার হন, আমার এসি ল্যান্ড হোক, আমার সহকারী বন সংরক্ষক হোক, যাই হোক, ফোকাসটা থাকবে ওখানে, সচিবালয় না। প্রথম কথা, সেটি করবার জন্য তাকে ডিসক্রিশনারি ক্ষমতা দিতে হয়। কারণ বরকলের ইউএনও সাহেবের যে বাস্তবতা আর সুনামগঞ্জের ধরমপাশা টাঙ্গুয়ার হাওরের ইউএনও সাহেবের বাস্তবতা এক না। অতএব তিনি যখন কাজটা করবেন, আইন প্রয়োগ করবেন, তাকে ডিসক্রিশনারি ক্ষমতাটা দিতে হবে। বিতর্কটা হচ্ছে ডিসক্রিশনারি ক্ষমতাটা সচিবালয় থেকে তাকে ডিসক্রিশনারি ক্ষমতাটা দেয়া হবে কি না। এই তার পরিস্থিতি বুঝে, তার বাস্তবতা বুঝে আইনের একটু যোগ বিয়োগ করা, একটু ফাইন টিউনিং করা, এটা করলে অ্যাকাউন্টেবিলিটি প্রশ্নে তার একরকম স্বাধীনতা থাকবে। এই কথাটি বলা হচ্ছে। আমি খুব বিঞ্জভাবে দুটি কথা বলি। আর দ্বিতীয় যে কথাটি বলা হচ্ছে এটা হচ্ছে থার্ড পার্টি মনিটরিং। থার্ড পার্টি মনিটরিং এই কথাটা আমাদের এখানে এসছে, আমাদের মূল আলোচনাতে দেখবেন আপনারা। তিনি খুব মূল্যবান একটি কথা বলেছেন, ধন্যবাদ ডক্টর ভূঁইয়াকে। তিনি বলেছেন যে আমাদের ক্যাবিনেট ডিভিশনকে দিয়ে মনিটরিংটা রেগুলার করতে। এই ক্ষেত্রে নতুন কনসেপ্টটা হচ্ছে যে আপনি মনিটরিংয়ে সরাসরি জনগণকে সম্পৃক্ত করবেন। আমাদের ক্ষেত্রে আমাদের গণ অভ্যুত্থানের সাথে জড়িত যে পরিবারগুলো আছে তাদেরকে আমরা মনিটরিংয়ের সাথে সরাসরি সম্পৃক্ত করতে পারি। একটা ছোট উদাহরণ দিলাম, অনেক থার্ড পার্টি মনিটরিংয়ের রূপ নিয়ে অনেক রকম কথা বলার সুযোগ আছে। আমার বক্তব্য মোটামুটি এতটুকু ছিল। এই আলোচনাটি ভালো হয়েছে, এই ডায়ালগটি আমরা চালিয়ে রাখতে চাই। রাতারাতি তো ফলাফল আসবে না, কিন্তু এখনো বড় দাগে আমাদের মধ্যে যে ঐক্য যতটুকু আছে, ভাগনের সুর শুনি এবং মন খারাপ করি, যতটুকু ঐক্য আছে এটি দিয়েও সামনে এগুলো সম্ভব। সবচেয়ে ভালো লাগলো
টাকা পয়সা তো চুরি হয়েছে, রিজার্ভ খালি হয়েছে, এগুলো তো আছেই। সবচেয়ে বড় ক্ষতি আমাদের যে গত 15-16 বছরে হয়েছে সেটি হচ্ছে আমরা প্রতিষ্ঠানগুলোকে ভাই মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছি। সিভিল সার্ভিসের সাথে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব, আমার সময় তো সহকর্মী হয়তো বলেছে, সিভিল সার্ভিসের সাথে এনজিওর দূরত্ব, সিভিল সার্ভিসের মধ্যে আন্তঃক্যাডার দূরত্ব। আমার খুব মনে কষ্ট লাগে এই ব্যাপারটি যে প্রতিষ্ঠানগুলো, সিভিল সার্ভিসের 5600 বছরের ইতিহাস আছে। যদি আপনি ইজিপ্টের দিকে চিন্তা করেন, আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যদি দেখেন, আমাদের 3200 বছরের ইতিহাস আছে সিভিল সার্ভিসের। আমি ব্যক্তি সিভিল সার্ভেন্টকে সমালোচনা করতে পারি, অন্যায় করলে তাকে শাস্তি দিতে পারি, কিন্তু সিভিল সার্ভিস এজ এ কালেকটিভ তাকে আমাকে সম্মান জানাতেই হবে। ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়গুলো সভ্যতার সূতিকাগার। আমরা দুটো প্রতিষ্ঠানকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছি। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উস্কানি দেওয়া হচ্ছে দুটো প্রতিষ্ঠানের মধ্যে যেন দ্বন্দ্ব থাকে। আমরা এটা চাই না ভাই ও বোনেরা। আমরা হাত বাড়িয়ে রেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অপরাপর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরাও আপনার সাথে আছি। এই ক্ষেত্রে আমাদের অবস্থান খুব পরিষ্কার। আমাদের সামনে যতটুক যা আছে, অনেক রকম সীমাবদ্ধতার মধ্যেও অনেক কিছু আশাব্যঞ্জক আছে, সেটিকে পুঁজি করে এবং মোটামুটিভাবে পরস্পরের প্রতি বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাওয়া। ঐক্য বিনষ্টের কি পরিণতি আমরা সেটা জানি, এবং ওটাই আমাদেরকে একসাথে করতে আশা করি উদ্দীপিত করবে। আমার মতো ক্ষুদ্র মানুষকে দেখে আপনারা অনেক সম্মান দিয়েছেন। আমি মূলত ধন্যবাদ জানাই আমাদের সভাপতি মহোদয়কে, সচিব মহোদয় ব্যক্তিগতভাবে আমাকে অন্তত 3-4 বার আমার অফিসে গিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই তার প্রতি এবং আপনাদের সবার প্রতি। আশা করি আমাদের মধ্যে এই মেলবন্ধন উত্তরোত্তর শক্তিশালী হবে। ভালো থাকুন, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা।